ধমকে আমি চুপ করে রইলাম। উনি বলছেন, এখনো বাচ্চাদের খাবার নিয়ে টানাটানি করিস তুই? ওনার কথাতে ওনার দিকে তাকিয়ে গভীরভাবে ওনাকে পর্যবেক্ষণ করতে শুরু করলাম। টেবিলে বসে আছেন উনি, পরনে ব্ল্যাক কালারের টি শার্ট আর ব্লু কালারের শর্ট প্যান্ট, চোখে চশমা পরে ফোনে কি যেন একটা করছেন উনি। পুরোই চকলেট বয়দের মতো দেখতে লাগছে ওনাকে। চশমা পরার কারণে তো আরো সুন্দর লাগছে। হাতে সিলভার কালারের ঘড়ি, রেশমের মতো চুলগুলো কপালে আছড়ে পড়ছে বারংবার, যা একটু পরপর হাত দিয়ে চুলগুলো পেছনে ঠেলে দিচ্ছেন উনি। দেখতে কি অমায়িক লাগছে ওনাকে। আবারও একবার ওনার প্রতি ক্রাশ খেয়ে বসেছি। কুয়াশা বলেছিল যে ওর ভাইয়ের জন্য নাকি মেয়েরা পাগল। আমি আবার ওর কথাতে তেমন একটা পাত্তা দিইনি। এখন তো আমার কুয়াশার কথাই সত্যি মনে হচ্ছে। ওনাকে কিভাবে পরখ করছিলাম, তখনই উনি আমার দিকে না তাকিয়ে বললেন, আমাকে দেখা শেষ হয়ে থাকলে মুখটা এবার বন্ধ কর শিশির, নয়তো তোর মুখে মশা ঢুকে যাবে। ওনার কথাতে ভরকে গেলাম আমি। উনি আমার দিকে তাকিয়ে উনি আবার বললেন, আমাকে কি তোর চোখ দিয়ে গিলে খাবি নাকি? এবারের কেউ কি তোকে খেতে দেয় না? ওনার কথাকে পাত্তা না দিয়ে আমি মিল্কির সাথে খেলতে লাগলাম। তখনই ওনাকে কিছু বলতে শুনলাম। আমি কান খাড়া করে কথা শুনতে লাগলাম। উনি আমার আম্মুকে উদ্দেশ্য করে বলছেন, মেজমা, তোমার মেয়ে দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে, বড়দের কথা এখন আর গায়ে মাখে না। ওনার কথাতে আম্মু বললেন, হ্যাঁ রে, দিন দিন মেয়েটা উচ্ছন্নে যাচ্ছে, লেখাপড়ায় তেমন মন নেই ওর, সারাদিন শুধু দৌড়ঝাপ করে। বাবা, তুই একটু ওর লেখাপড়ার দায়িত্বটা নে না। সৌহার্দ্য স্বাভাবিক গলায় বলল, কিন্তু মেজমা, আমার তো অত সময় নেই, আমাকে যে রোজ আমার কেবিনে বসতে হবে। আচ্ছা দেখি, ওখান থেকে সে রাতে আমি ওকে পড়াবো। হ্যাঁ বাবা, তুই পড়া ওকে, তাহলে যদি ও লেখাপড়ায় একটু মন দেয়। ওনাদের কথা শুনে পিলে চমকে উঠল আমার। সৌহার্দ্য ভাই এখন থেকে আমাকে পড়াবে? বলে কি? না না, এ হতে পারে না, আমি ওনার কাছে পড়তে চাই না। শিশিরের জন্য এই অবধি তার পরিবার কম টিচার ঠিক করেনি, কিন্তু একজন টিচারও এই অবধি টেকেনি। সবাইকে শিশির ভাগিয়ে ছেড়েছে। কলিং বেলের শব্দে ঘোর ভাঙলো শিশিরে। ছুটিকে দরজা খুলে দিল। দরজা খুলে দেখে ওর বাবা, বড় বাবা আর ছোট বাবা দাঁড়িয়ে। মাত্রই অফিস থেকে ফিরেছেন ওনারা। ওনাদের তিনজনের হাতে সকালের শিশিরের জন্য চকলেট। অন্য সময় হলে কুয়াশার জন্য থাকতো, সে যে এখন বাড়িতে নেই। চকলেট দেখে খুশিতে লাফিয়ে উঠল শিশির। রোজ খাবারের সাথে যে ওর চকলেট চাই। শিশিরের বাবা, চাচারা সোফাতে এসে বসেছে। শিশির তাদের ক্লান্ত ভরা মুখ দেখে ওনাদের পানি এনে দিল। এটাও রোজকার কাজ। একটু সময় জিরিয়ে নিয়ে ওনারা নিজেদের ঘরে চলে গেলেন ফ্রেশ হতে। রাত এখন 1:30। তখনকার মতো অত বৃষ্টি না হলেও এখন হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। রাস্তাঘাটে মানুষের চলাচলের কোনো দিক দিয়েই কমতি নেই। সোডিয়ামের আলোতে পুরো শহরের আনাচে কানাচে অল্প অল্প দেখা যাচ্ছে। বৃষ্টি না হলে তো ভীষণ ব্যস্ততার কোলাহলে পরিপূর্ণ থাকতো রাস্তাঘাট। এমন বৃষ্টিময় পরিবেশে খানবাড়ির সবাই ঘুমে আচ্ছন্ন থাকলেও এখনো জেগে আছে দুজন। ঘুম নেই শুধু তাদের চোখে, একজনের চোখে আছে প্রতীক্ষা, আরেকজনের চোখে আছে কাউকে দেখার প্রবল ইচ্ছা। তাই তো সে তার ইচ্ছা পূরণ করতে রুমের বাইরে পা রাখলো। পা টিপে টিপে কাঙ্ক্ষিত ব্যক্তির রুমে আসলো শিশির। দরজাটা বাইরে দিয়ে ভিজিয়ে দেওয়া, তার মানে দরজা লক করেনি। ধীরে ধীরে রুমের মধ্যে ঢুকে পড়েছে ও। ঠিক তখনই পুরো রুম জুড়ে আলো জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে চোখ খিচে বন্ধ করে নিল শিশির। সে যেভাবে ধরা পড়বে সেটা সে ভাবতে পারেনি। যদি বুঝতো তাহলে ঘুণাক্ষরেও এই রুমে পা রাখতো না। ততক্ষণে সৌহার্দ্য ভাই বললেন, এত রাতে চোর ডাকাতের মতো আমার রুমে এসে আবার কি চুরি করছিস শিশির? ছোটবেলার মতো তুই এখন এমন চুরি ডাকাতি করিস নাকি? ওনার কথা আমি নীরব বাকরুদ্ধ হয়ে ওনার মুখের দিকে তাকিয়ে আছি। তারপর কি বলবো ভেবে যা মাথায় এসেছে তাই বলে দিলাম। আমি তো ঘুমের মধ্যে আপনার রুমে চলে এসেছি সৌহার্দ্য ভাই। তা ঘুমের মধ্যেও কি কেউ পা টিপে টিপে হাঁটে বুঝি? কই, আমি তো আগে জানতাম না। সৌহার্দ্যের কথাতে চোরের মতো করে পালিয়ে যাচ্ছিল শিশির। তখনই সৌহার্দ্য বলে উঠল, আজকাল দেখি তোর অনেক দামাক বেড়ে গেছে যে আমার কথার উত্তর দিচ্ছিস না। এখন থেকে কি তোর সাথে টিকিট কেটে কথা বলতে হবে নাকি? তুই কি সেলিব্রিটি হয়ে গেছিস? শিশির একটু চুপ থেকে বলল, না সৌহার্দ্য ভাই, আমার খুব ঘুম পাচ্ছে, তাই চলে যাচ্ছিলাম। ওর কথাটা যে সৌহার্দ্যের বিশ্বাস হয়নি সেটা তার দিকে না তাকিয়ে বুঝতে পারল শিশির। সৌহার্দ্য খুব গভীরভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো ওকে। তখনই শিশির সৌহার্দ্যর রুমে মিল্কিকে দেখতে পেল। হয়তো মিল্কি ওর পিছু পিছু এসেছে, তাই সৌহার্দ্য দিকে তাকিয়ে বলতে শুরু করলো, ওই যে মিল্কি, আমি তো ওকেই নিতে এসেছিলাম, একদম ভুলেই গেছি। সঙ্গে সঙ্গে সৌহার্দ্য মিল্কির কাছে চলে গেল। মিল্কিকে কোলে তুলে শিশিরের হাতে দিয়ে বিড়াল সহ ওকে রুমের বাইরে বের করে দিল। মুখের উপর দরজা আটকে দিতে দিতে বলল, তুই আর তোর স্টুপিড বিড়াল যা এখান থেকে। যেমন তার স্টুপিড মালিক, তার তেমন স্টুপিড বিড়াল। আমি শুধু শুধু তোর সাথে কথা বলে আমার সময় নষ্ট করতে চাই না। কথাটা বলে সৌহার্দ্য আর এক মুহূর্ত সময় নষ্ট করলো না, মুখের উপর দরজা আটকে দিল। অগত্যা শিশির আর কথা বাড়ায় না। ওরও যে এখন খুব ঘুম পাচ্ছে। সৌহার্দ্যকে তো ও পরে দেখে নেবে। এখন গিয়ে শান্তির একটা ঘুম দেবে আগে। শিশির রুমে যাচ্ছে আর মিল্কিকে বলছে, থ্যাংক ইউ রে মিল্কি, তোর কারণে আজ জোর বাঁচা বেঁচে গেছি। শিশিরের কথাটা যেন বোবা প্রাণীটা বুঝতে পারলো, তাই তো লেজ নাড়াতে নাড়াতে ম্যাও করে ওর কথা সায় জানালো। আসলে অবুঝ প্রাণীগুলো তো এমনই হয়, ওরা নিজেদের মনিবের প্রতিটি কথাই শুনে। এই বোবা প্রাণীগুলোকে যা শেখানো হয় ওরা তাই শেখে এবং মনিবের বিশ্বস্ত হয়ে ওঠে। আমরা যতটা এই নিষ্পাপ অবুঝ প্রাণীগুলোকে ভালোবাসি, ওরাও ঠিক ততটা ভালোবাসি আমাদেরকে ফিরিয়ে দেয়। রুমে এসে শিশিরকে কোল থেকে নামিয়ে বিছানায় ছেড়ে দিল। মিল্কিও শিশিরের বালিশের পাশে এসে শুয়ে পড়ল। মিল্কির নরম তুলতুলে গায়ের উপর হাত রেখে ঘুমিয়ে গেল শিশির। নিস্তব্ধ নিঝুম রাতের পর একটি সুন্দর ভোর। পূর্ব দিগন্তের সাদা ভাসা মেঘের আড়াল থেকে সূর্য উঁকি দিচ্ছে। পাখিগুলো নিজেদের বাসা ছেড়ে বেরিয়ে পড়েছে অজানা গন্তব্যে।
উদ্দেশ্য তাদের খাবারের খোঁজ করা। এরকমই তো সবসময় চলে আসছে। ভোরের স্নিগ্ধ আলোয় চারপাশটা অনেক সুন্দর লাগছে। কালকের বৃষ্টির পর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বিদ্যমান, কিন্তু বৃষ্টি নেই একটুও। বৃষ্টির পরে পরিবেশটা সতেজ হয়ে উঠেছে। চারিদিকে দেখলে পরিবেশটা বেশ স্নিগ্ধ লাগছে। স্নিগ্ধ শীতল এই পরিবেশ সবার কাছেই অনেকটা ভালো লাগার মতো। ভোরবেলার এই পরিবেশের হাওয়া যে কেউ গায়ে মাখলে তার মনটা অনায়াসেই ফুরফুরে হয়ে যাবে। তাই তো এই ভোরবেলার পরিবেশ উপভোগ করতে অজু করে নামাজটা শেষ করে রুমের বাইরে বেরিয়ে এলো শিশির। উদ্দেশ্য বাগানে গিয়ে এই স্নিগ্ধ পরিবেশে হাঁটবে। ভোরবেলা খালি পায়ে হাঁটতে যে তার বড্ড ভালো লাগে। তার মধ্যে আজকের আবহাওয়া তো আরো সুন্দর। এরকম আবহাওয়ায় সে হাঁটবে না, এটা তো হতেই পারে না। বাড়ির গেটটা বাইরে থেকে ভিজিয়ে দিয়ে বাগানে চলে আসলো শিশির। তার মা অবশ্য তাকে দেখেছে, কিন্তু কিছু বলেনি। তিনি জানেন তার মেয়ের হুটহাট ইচ্ছাগুলো সম্পর্কে। শিশিরের পরনে সাদা রঙের একটা কুর্তি, যা গিয়ে ঠেকেছে হাঁটুর সামান্য নিচ অব্দি। কুর্তির নিচ দিয়ে বেরিয়ে আছে সাদা রঙের প্লাজো। হাঁটুর নিচ অব্দি চুলগুলো রাবার ব্যান্ড দিয়ে দুই সাইডে ছুটি করা। মুখের উপর পড়ে আছে বেবি হেয়ার কাটের ছোট ছোট চুল, যেগুলো 5 ক্লিপ দিয়ে আটকে দেওয়ার পরও কপালে অল্প অল্প পড়ে আছে। ওকে দেখতে এখন একেবারে ছোট বাচ্চাদের মতো লাগছে। এখন কেউ যদি ওকে দেখতো তাহলে নির্ঘাত হুড়পুরি বলে আখ্যায়িত করত। নরম নরম ঘাসের উপরে হাঁটতে হাঁটতে অনেকটা সময় পেরিয়ে এলো। বাগানের এক পাশে ফুল দিয়ে ঘেরা, অন্য পাশে রয়েছে নানান ধরনের ফলের গাছ। অনেকটা খালি জায়গা রয়েছে যেখানে ওরা প্রায় সবসময়ই পিকনিক করে। ফুল দিয়ে ঘিরে রাখা পাশটায় রয়েছে একটা দোলনা, 3 জনের বসার মতো হবে। মাঝখানে রয়েছে সরু রাস্তা। মেন গেটের পাশে রয়েছে 3টি বাগান বিলাস গাছ, একটা সাদা রঙের, অন্যটা গাঢ় গোলাপি রঙের, বাকিটা হালকা গোলাপি। বাগানে কিছুক্ষণ হাঁটাহাঁটির পর শিশিরের চোখ গেল মেন গেটের দিকে। গেট দিয়ে ঢুকছে সৌহার্দ্য। পরনে তার নীল রঙের ট্রাউজার আর গ্রে রঙের টি শার্ট। এখন অবশ্য সে চশমা পরেনি। চশমাটা সৌহার্দ্য মাঝে মধ্যে পরে। গ্রে রঙের টি শার্টটা ঘামে ভিজে আছে। দেখে মনে হচ্ছে সে জগিং করে এসেছে। আকর্ষণীয় স্টাইলে হেঁটে আসছে সে। যে কোনো মেয়ে দেখলে তার থেকে চোখ সরাতে পারবে না। তার হাঁটার স্টাইলটাও কি অমায়িক। তাকে দেখে শিশিরের হার্টবিট 2-1টা মিস হয়ে গেল বোধহয়। সৌহার্দ্যকে দেখে শিশির দৌড়ে তার কাছে গেলাম, কিন্তু সৌহার্দ্য ওকে দেখে বাড়ির ভেতরে ঢুকে গেল। এত বড় অপমান, তাও আবার শিশিরকে। সৌহার্দ্য ভাই ওকে দেখেও এমন না দেখার ভান করে চলে গেলেন, যেন এখানে কেউ আছে সেটা সে দেখতেই পায়নি। অগত্যা শিশির আর ওখানে দাঁড়ালো না, দৌড়ে বাড়ির ভেতরে চলে গেল। সকাল এখন 8:30। ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসে আছে সৌহার্দ্য। পাশে তাকে খাবার বেড়ে দিচ্ছেন ওর মা মোহনা বেগম আর সোনালী বেগম। সোফায় বসে বসে সকালকে খাবার খাইয়ে দিচ্ছেন তিথি বেগম। তখনই ধূপধাপ পা ফেলে সিঁড়ি দিয়ে দৌড়ে এলো শিশির। এসে চেয়ারে বসে খাবার খেতে শুরু করে দিয়েছে। আশেপাশে তার কোনো ধ্যান ধারণা নেই, সে এখন খেতে ব্যস্ত। খাবার খেতে খেতে সামনে বসে থাকা সৌহার্দ্যের দিকে চোখ গেল শিশিরের। সৌহার্দ্য ভ্রুকুচকে তাকিয়ে আছে ওর দিকে। তারপর বলে উঠল, আমরা কি তোর খাবারটা খেয়ে নিতাম শিশির? এভাবে হনুমানের মতো হুমড়ি খেয়ে পড়লি যে খাবারের উপরে। ওনার কথাতে আমি ওনার দিকে জিব্বা বের করে তাকে ভেঙচি কাটলাম। তৎক্ষণাৎ উনি আমাকে বললেন, এদিকে তো শিশির, তোর জিব্বাটা একটু মেপে দেখে যে কত বড় হয়েছে। ওটা দিয়ে ঘর মোছার কাজ করাবো, তাও আবার তোকে দিয়ে। সঙ্গে সঙ্গে জিব্বাটা মুখের মধ্যে পড়ে নিলাম। না জানি সত্যি সত্যি যদি উনি আমার জিব্বা দিয়ে ঘর মোছার কাজ করায়, তাহলে তো আমার জিব্বার কোনো মান সম্মান থাকবে না, আর নাইবা আমার মান সম্মান থাকবে। তাই ওনার কথায় বলে উঠলাম, না না সৌহার্দ্য ভাই, মাপার দরকার নেই, আমি আমার জিব্বা নিজের জায়গায় ফিরিয়ে নিলাম। সৌহার্দ্য আর কিছু বলল না, খাওয়ায় মনোযোগ দিল। তখনই সদর দরজা ঠেলে ভেতরে এলো কুয়াশা। এসে নিজের ভাইকে অর্থাৎ সৌহার্দ্যকে জড়িয়ে ধরেই বলতে শুরু করলো, কেমন আছো ভাইয়া? কতদিন পরে তোমাকে দেখলাম। জানো ভাইয়া, তোমাকে দেখে আজকে আমি অনেক খুশি। আমার জন্য কানাডা থেকে কি কি এনেছো তুমি? আর সৌহার্দ্য কুয়াশাকে থামিয়ে দিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আর তোর আর শিশিরের জন্য ফোন আরো অনেক কিছু নিয়ে এসেছি। এবার একটু রেস্ট নে, তারপর বকবক করিস। আর কিছু না বলে সৌহার্দ্য নিজের পাশের চেয়ারে বসিয়ে দিল কুয়াশাকে। কুয়াশা বলে উঠল, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ ভাইয়া। অনেক কিছু বলার আগে শিশির ওদের কথার মাঝখানে বলে উঠল, তোর তো আমার কথা মনেই নেই, এখন নিজের ভাইকে পেয়ে আমাকেই ভুলে গেছিস। আগে তো আমাকে এসে জড়িয়ে ধরতি, আর এখন আমাকে তো চোখেই পড়ে না। বলি নিজের রুমের দিকে হাঁটা ধরলো। এখানে আর এক মুহূর্তও নয়, সবাই ওকে ভুলে যায়। ও নিজেও এখন থেকে সবাইকে ভুলে যাবে। কুয়াশাও শিশিরের পিছু পিছু ওর রুমে এলো। এসে ওকে পেছন থেকে জড়িয়ে ধরলে বলল, এভাবে রেগে যাচ্ছিস কেন? সরি, ভাইয়া তো অনেকদিন পর বাড়িতে এসেছে, এর জন্যই তো। হয়েছে, আর ঢং দেখাতে হবে না, ছাড় আমাকে। ওসব বাদ দে, আগে বল আমার ভাইয়াকে তোর কেমন লেগেছে? কেমন লেগেছে? হনুমান একটা, কথায় কথায় শুধু আমাকে অপমান করে। আমার এত সুন্দর ভাইকে তুই হনুমান বলছিস? হ্যাঁ বলছি। বলি ওর দিকে তাকিয়ে একটা ভেঙচি দিলাম। ও আমার ভেঙচি দেখছে আর হাসছে, আমি ওর সাথে হেসে দিলাম। আজ সারাদিনে একটুও বৃষ্টি হয়নি, পুরো দিনটা ছিল রৌদ্রোজ্জ্বল। প্রতিদিনের মতো আজকের আবহাওয়া ছিল আলাদা। আজকের দিনটা কেমন যেন না ছিল বেশি ঠান্ডা আর না ছিল বেশি উত্তপ্ত। পরন্ত বিকেলে সূর্যের আলোটা জানালার কাছ দিয়ে ভেতরে ঢুকছে। গোধূলির এই সময়টা সত্যিই অনেক সুন্দর। কেন যেন এই গোধূলির সময়টা সবার কাছেই অনেক ভালো লাগে। ঘড়ির কাঁটায় এখন 7টা বাজে। টেবিলের সামনে বসে নিজের বইগুলো গোছাচ্ছে শিশির। গোছানো শেষে হতাশ ভঙ্গিতে টেবিলের সামনেই বসে রইল সে। একটু আগে কুয়াশা এসে বলে গিয়েছে সৌহার্দ্য ভাই ওকে নিজের বইগুলো নিয়ে যেতে বলেছে ওনার রুমে। তাই তো তখন থেকে শিশির এমন হতাশ হয়ে বসে আছে।
এখন তোকে যেতেই হবে। এভাবেই বসে বসে সময় পার করছিল। অগত্যার উপায়ন্তর না পেয়ে সৌহার্দ্য ভাইয়ের রুমের দিকে অগ্রসর হতে লাগলো। সৌহার্দ্য রুমের সামনে এসে শিশির পায়চারি করতে লাগলো। সৌহার্দ্য শিশিরকে অঙ্ক বুঝিয়ে দিচ্ছে, কিন্তু ওর তো এতে মনোযোগ নেই। এই প্রথম সৌহার্দ্য ওর এত কাছাকাছি। সৌহার্দ্যর শরীর থেকে একটা মিষ্টি স্যান্ডেলউডের ঘ্রাণ আসছে। শিশিরের সম্পূর্ণ ধ্যান জ্ঞান ও এখন সৌহার্দ্যের উপরে ঠেলেছে। হঠাৎ সৌহার্দ্য ধীর কণ্ঠে বলে উঠল, শিশির, এই শিশির, আমার কথা কি তোর কানে যাচ্ছে না? আমি কথা বলার সময় তোর কান কই থাকে? শিশির চমকে গিয়ে তার দিকে তাকায়, ধ্যান ভাঙে। তারপর তাড়াতাড়ি করে বলে, না না সৌহার্দ্য ভাই, আমার কান এখানেই আছে, আপনি বলুন, আমি শুনছি। সে আবারও গম্ভীর কণ্ঠে বলল, এই অঙ্কগুলো দাগিয়ে দিয়েছে, এগুলো কর। সৌহার্দ্যর কথাতে শিশিরের যান যায় অবস্থা। ও তো এগুলো করে দিতে পারবে না, এসব অঙ্ক তো ও পারেই না। এতক্ষণ ধরে সৌহার্দ্য যে অঙ্কগুলো করছিল তাও তো ও খেয়ালই করেনি। তবুও মনস্থির করে অঙ্কগুলো করতে লাগলো। অঙ্কগুলো করার শেষে সৌহার্দ্যর কাছে খাতাটা দিয়ে দিল। এতক্ষণ ধরে সৌহার্দ্য ফোনে মনোযোগ দিয়ে কিছু একটা দেখছিল। ওর কথাতে চোখ ঘুরিয়ে ওর দিকে চাইল। তারপর অঙ্কগুলো দেখতে শুরু করলো। এতক্ষণ বসে এই অঙ্কগুলো ঠিকমতো করতে পারলি না? ইয়ে মানে না মানে সৌহার্দ্য ভাই, তোর ইয়ে মানে না মানে শেষ করবি শিশির? আসলে সৌহার্দ্য ভাই, আমি ভুলে গেছি, ওগুলো আগের করানো তো, তাই কিছু মনে পড়ছে না। আগের করানো তো কি হয়েছে? আমি কি এতক্ষণ তোকে এগুলো বুঝিয়ে দিইনি? দিয়েছেন, কিন্তু আমি বুঝতে পারিনি। তো সেটা তুই আমাকে আগে বলবি না? গর্ধব কোথাকার, মাথা কি গোবর নিয়ে ঘুরি সারাদিন? অবশ্য তোর যে মাথা, সেখানে বুদ্ধি থেকে গোবরই বেশি। না, আমি তো ভুল বললাম, ওখানে তো ঘিলুই নি, শুধু গোবর আর গোবর। কি, আমার মাথায় শুধু গোবর আর গোবর? গোবরটা আপনার মাথায়। বলে হাত দিয়ে নিজের মুখ ঢেকে নিলাম। সর্বনাশ, কি ভুলে ফেলেছি আমি, এবার আমার কি হবে? উনি আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বললেন, হাত দিয়ে এদিকে। না না, মারবেন না আমাকে। উনি ধমক দিয়ে বললেন, হাত দিতে বলেছি তোকে। শিশির নিজের ভয়ে ভয়ে কাঁপা কাঁপা হাতটা সৌহার্দ্যর দিকে বাড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে সৌহার্দ্য সজোরে আমার হাতে বেত দিয়ে মারতে মারতে বললেন, প্রথমটা আমি বুঝিয়ে দেওয়ার পরও বুঝতে না পেরে আমাকে বলিসনি তুই এর জন্য, দ্বিতীয়টা বড়দের মুখে মুখে তর্ক করার জন্য, আর বাকিটা আমার রুমে দেরিতে আসার জন্য। উনি মারতে মারতে হাত লাল বানিয়ে ফেলেছে, আর ওনার প্রতিটা আঘাতে কোকিয়ে উঠছে আমি। চোখ ভরে উঠেছে আমার, চোখের কোনা ভেজা ভেজা অনুভব করছি। এর আগে আমাকে কেউ কখনো মারেনি। ছোটবেলায় যদি কেউ আমাকে মেরে থাকে তাহলে উনিই আমাকে মেরেছে। ব্যথার সহ্য করতে না পেরে কেঁদেই দিলাম। কাঁদতে কাঁদতে বললাম, আর এমন হবে না, ছেড়ে দিন এবারের মতো। জানিস তোর থেকে আমি কত বড়? না, তোর থেকে গুণে 10 বছরের বড় আমি, আর তুই কিনা আমার সাথে তর্ক করিস? আর করব না। আচ্ছা যা, এবারের মতো ছেড়ে দিলাম তোকে। আমি চোখের পানি মুছে নিয়ে বই পড়ায় মনোযোগ দিলাম। উনি আমার সামনে একটা গিফটের প্যাকেট রেখে হাসকিশোরে বললেন, এটা নে। কার এটা? তোর জন্য। আমার জন্য? হ্যাঁ। এখন খুলে দেখবি নাকি নিয়ে যাব? না না, খুলছি বলে গিফটের প্যাকেটটা হাতে নিল। খুলে দেখে ভিতরে অনেক দামি একটা ফোন। বিষাদময় মুখটাতে সঙ্গে সঙ্গে খুশির ঝলক দেখা দিল। সৌহার্দ্যর দিকে তাকিয়ে দেখলো সে ওর দিকেই তাকিয়েছিল। শিশির যেই তাকালো, সৌহার্দ্য চোখ ঘুরিয়ে রুমের বাইরে হাঁটা দিল। যেতে যেতে বলল, এরপর থেকে মার খাওয়ার অভ্যাস করে নিস, কারণ এরপর থেকে তো তোকে রোজ এসব সহ্য করা লাগবে। তখন কিন্তু আর গিফট দিয়ে তোকে খুশি করতে পারবো না আমি। শিশির চিল্লিয়ে বলে উঠল, থ্যাংক ইউ সৌহার্দ্য ভাই, আমার তো এখন আপনাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, বলেই মুখে হাত দিল। তারপর দেখলো সৌহার্দ্য ওর দিকে প্রথম দিনের মতো তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে চলে গেল। এই ওর মুখটাও বোধহয় ওর থেকে বেশি চলে। শিশির ডিনার শেষে রুমে এসে শুয়ে শুয়ে ফোন ঘাটাঘাটি করছে। ব্যস্ত শহরটা এখন কোলাহলবিহীন। নিকশকালো অন্ধকারে জোনাকি পোকার আলোয় চারপাশটা আবছা আবছা দেখা যাচ্ছে। সারাদিনের পরিবেশটা যেমনই হোক না কেন, রাত্রিটা এখন ভীষণ ঠান্ডা। এই ঠান্ডার মাঝেও কম্বল মুড়ি দিয়ে মোবাইলে খুব মনোযোগ সহকারে কিছু একটা করছে শিশির। কাজটা শেষ করে কুটিল হাসল সে। খুব ভোরবেলা শিশিরের ঘুম ভাঙলো রোজকার মতো। অজু করে নামাজ পড়ে বাগানে হাঁটাহাঁটি করতে চলে গেল। পরনে তার পার্পেল কালারের টপস আর কালো কালারের প্লাজো। আজকেও মাথায় দুপাশে দুটো ছুটি করা। হাঁটাহাঁটি শেষ করতে করতে 8টা বেজে গেল। রুমে এসে ফ্রেশ হয়ে একেবারে কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে নিচে চলে আসলো। পরনে তার সাদা কলেজ ড্রেস, মাথায় উঁচু করে একটা ছুটি করা, পাশে একটা পাঁচ ক্লিপ, কপালে বেবি হেয়ারগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখতে অনেক কিউট লাগছে। নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিল শিশির এবং কুয়াশা। 10 মিনিট হাঁটার পরেই ডিয়ার দেখা মিলল। ডিয়াকে দেখা মাত্রই ওরা দুজনে দৌড়ে গিয়ে ওকে একসাথে জড়িয়ে ধরল। তারপর একসাথে গল্প করতে করতে চলতে লাগলো তাদের গন্তব্যের দিকে। কলেজ থেকে ওদের বাড়ি খুব বেশি একটা দূরে নয়, বাড়ির উল্টো পথে ওদের কলেজ। যেতেই 20 মিনিট সময় লাগবে। ওরা সবসময় হেঁটেই কলেজে যায়। হেঁটে যেতে ওদের অনেক ভালো লাগে। আজকের দিনটা একদম রৌদ্রোত্তপ্ত। কলেজ শেষে কাঁধে ব্যাগ নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে এলো শিশির, কুয়াশা ও দিয়া। রৌদ্রের উত্তপ্ত গরমে লাল হয়ে আছে তিনজনের মুখ। ব্যাগ থেকে পানির বোতল বের করে খাচ্ছে শিশির। খাওয়া শেষে ওদের দুজনের দিকেও পানির বোতলটা এগিয়ে দিল। পানি খেয়ে তিনজন আর দেরি করলো না, বাড়ির পথে হাঁটা ধরল। দুপুর এখন 2:30। সূর্যটা এখন একটু একটু পশ্চিম দিগন্তে নামছে। তখন বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে গিয়েছিল। এখনো ঘুম থেকে জাগেনি। আজ সে বড্ড ক্লান্ত। সময় কখনো থেমে থাকে না, নদীর স্রোতের মতো সময় দ্রুত বহমান। সময়ের সাথে পাল্লা দিয়ে ছুটছে ঘড়ির কাঁটা।
শিশিরের যখন ঘুম ভাঙলো তখন ঘড়ির কাঁটায় 4:45 হবে হয়তো। ঘুম থেকে উঠে আলমোড়া ভেঙে ওয়াশরুমে ঢুকে উঁচু করে নিল। ওয়াশরুম থেকে বেরিয়ে আসরের নামাজটা আদায় করে নিল। উদ্দেশ্য সৌহার্দ্য ভাইয়ের রুমে যাওয়া। নিজের রুম ছেড়ে তার রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে শিশির। ভেতরে যাবে কি যাবে না সেই দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। এবার আর 7-5 না ভেবে রুমের ভেতরে ঢুকে গেল। সৌহার্দ্য খাটে বসে ল্যাপটপে কাজ করেছিল। রুমের মধ্যে শিশিরকে দেখে সরু চোখে চেয়ে আছে। শিশির সৌহার্দ্যের কাছে গিয়ে কোমরে হাত গুজে বলে উঠল, এটা কিন্তু আপনি একদমই ঠিক করেননি সৌহার্দ্য ভাই। সৌহার্দ্য না তাকিয়ে বলল, কি ঠিক করিনি আমি? আপনি কেন আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেননি বলুন? তুই আবার কখন আমাকে রিকোয়েস্ট পাঠালি? কেন, কাল রাত 2:30 আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম আমি। এবার যেন শিশিরের কথাতে চমকে উঠল সৌহার্দ্য। তারপর গম্ভীর কণ্ঠে শুধালো, আনবিলিভেবল শিশির, এখন তুই বলিস না যে ওই চাঁদনি রাতে বদনী হাতে অ্যাকাউন্টটা তোর? হ্যাঁ, আমারই তো। তুই যেমন, তোর অ্যাকাউন্টের নামও তেমন। শিশির অনেকটা ভাব নিয়ে বলল, আসলে আমি অনেক ইউনিক তো, তাই আমার অ্যাকাউন্টের নামও অনেক ইউনিক দিয়েছি। আমি কোনো চাঁদনি রাতে বদনি হাতে অ্যাকাউন্টের মালিককে আমার অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্টে রাখতে ইচ্ছুক নই। শিশির তেতে উঠে বলল, কেন রাখবেন না? চাঁদনি রাতে কি কেউ বদনি হাতে থাকতে পারে না নাকি? শিশিরের কথাতে এবার সৌহার্দ্য ওকে হাত ধরে নিজের রুমের বাইরে বের করে দিল। দরজা লাগাতে লাগাতে বলল, ইডিয়েট একটা, যা নিজের ঘরে যা, আর একটু পরে আমার রুমে পড়তে আসিস। তার আগে যেন আমার রুমের বাইরে তোকে দেখতে না পাই। যা ভাগ। শিশির হাঁটছে আর বিড়বিড় করছে, আসছে, যা ভাগ, আসছে। আমি কোন রুমে থাকতে গিয়েছি নাকি? সত্যিই তো বললাম। আমার রিকোয়েস্টকে অ্যাকসেপ্ট করা যেত না নাকি? ড্রয়িং রুমে বসে আছে কুয়াশা। টিভিতে মন দিয়ে ইংলিশ মুভি দেখছে সে। এমন সময় কলিং বেলটা কর্কশ আওয়াজে বেজে উঠল। বিরক্তিতে চোখ মুখ কুচকে গেল কুয়াশার। উঠে গিয়ে দরজা খুলে দিল। সামনে থাকা ব্যক্তি ওর দিকে তাকিয়ে আছে। এমনভাবে দেখছে যে সে কোনো গবেষণার বস্তু, আর সামনে থাকা ব্যক্তিটি একজন বিজ্ঞানী। বিরক্তিতে সূচক শব্দ করে বলে উঠল, এভাবে হ্যাবলাতের মতো দাঁড়িয়ে আছেন কেন? ভুল করে চলে আসছেন নাকি? তাহলে যান, আমি দরজা আটকে দেখছি। এই বলে দরজা আটকে দিবে অমনি সামনে থাকা ছেলেটি বলে উঠল, এই না, ভুল করে চলে আসিনি। আমাকে সৌহার্দ্য এখানে রেখেছে। আমি ওর বেস্ট ফ্রেন্ড ধ্রুব, আরিয়ান ধ্রুব মির্জা। বাই দ্য ওয়ে, তুমি কে? ধ্রুবর কথাতে একটু সৌজন্যমূলক হাসি দিয়ে পথ ছেড়ে দাঁড়ালো কুয়াশা। এরপর বলে উঠল, আমি ওনার ছোট বোন কুয়াশা খান রাত। রাত তুমি? আমি তো প্রথমে তোমাকে চিনতেই পারিনি। অনেক বছর পর দেখা। কেমন আছো তুমি? আমিও আপনাকে প্রথমে চিনতে পারিনি। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোমার ভাইয়া কই? ভাইয়া তো উপরে নিজের রুমে। আপনি যান, সিঁড়ি দিয়ে উঠে বাম পাশের রুমটাই ভাইয়া। আচ্ছা, পরে কথা হবে তাহলে। 8 বছর আগে সৌহার্দ্য আর ধ্রুব দুজন একসাথে পাড়ি জমায় কানাডায়। সৌহার্দ্যের কানাডায় যাওয়ার দুটো কারণ থাকলেও ধ্রুবর যাওয়ার কারণ ছিল শুধু লেখাপড়ার উদ্দেশ্যে। সৌহার্দ্য, ধ্রুব আর শামীম, এরা তিনজন হলো বেস্ট ফ্রেন্ড। শামীম আর ধ্রুবর ব্যক্তিত্ব একই রকম হলেও সৌহার্দ্যের ব্যক্তিত্ব সম্পূর্ণ আলাদা। শামীমের পুরো নাম হলো শামীম এহসান মির্জা। শামীম আর ধ্রুবর ব্যক্তিত্ব এক হবেই বা না কেন? ওরা দুজন তো যমজ। ওরা যমজ হলো ওদের মধ্যে সূক্ষ্ম একটা ব্যবধান আছে, যার কারণে ওদেরকে আলাদা করা যায়। ধ্রুবর গালের পাশে একটা লাল তিল আছে, যার কারণে শামীমের থেকে ওকে আলাদা করা যায়। কিন্তু দূর থেকে তিলটা বোঝা যায় না। ধ্রুব আর শামীম দুজন ফাজিল স্বভাবের হলেও শামীম ধ্রুবের এক কাঠি উপরে। সৌহার্দ্য হলো গম্ভীর, বেপরোয়া আর একরোখা স্বভাবের। সৌহার্দ্য বুঝতেই পারে না ওদের মতো বন্ধু ওর কি করে হয়। ধ্রুব ও সৌহার্দ্যের সাথে একসাথে ডাক্তারি পড়া কমপ্লিট করছে, আর শামীম হলো ভার্সিটির প্রফেসর। তখন সৌহার্দ্য ডেকেছিল বলে হন্তদন্ত হয়ে বাসা থেকে চলে এসেছিল ধ্রুব। এসে বাসার কলিং বেলের উপর অত্যাচার শুরু করেছিল সে। তখন দরজা খুলে যাওয়ায় সামনে থাকা রমণীকে রেখে চোখ ফেরাতে পারেনি সে। লাল কুর্তি পরা মেয়েটা চোখ মুখ কুচকে বিরক্তিমাখা মুখ নিয়ে ওর দিকেই তাকিয়ে আছে, কিন্তু তার লাবণ্যময়ী মুখটা যে কারো হৃদয় পুড়িয়ে দিতে সক্ষম। ধ্রুবরও যে ঠিক একই অবস্থা সেটা কি এই মেয়েটা জানে? জানলে হয়তো ওভাবে তাকিয়ে থাকতে পারত না। লজ্জাবতী পাতার ন্যায় লজ্জায় নুইয়ে পড়ত। এত কিছু ভাবতে ভাবতে সৌহার্দ্য রুমে চলে গেল সে। রুমে ঢুকে দেখে সৌহার্দ্য রুমে নেই, তাই ধ্রুব ব্যালকনিতে চলে গেল। সৌহার্দ্য হয়তো এখানেই আছে। এসে সৌহার্দ্যকে ডেকে উঠল, কিরে শালা, এখানে বসে বসে কি তোর ফোনের সাথে রোমান্স করছিস নাকি? নাউজুবিল্লাহ, শেষ পর্যন্ত বউকে না পেয়ে ফোনের সাথে রোমান্স? শালা তুইই পারবি এখন এমন করতে। তুই কি পাগল হয়ে গেলি নাকি? শোকে, তাও আবার বউয়ের। বাই দ্য ওয়ে, দেখলাম না তো তোর বউ। এবার সৌহার্দ্য ধ্রুবের পশ্চাৎ দেশে একটা লাথি দিয়ে বাজখাই গলায় বলে উঠল, শালা তুই তো রেকর্ডারটা বন্ধ করবি, কেউ যদি শুনে ফেলে। এমনিতেই রুমে দরজা খোলা আছে। লাথিকে মুখ থুবড়ে পড়ে আছে ধ্রুব। মাঝে মাঝে ধ্রুব নিজের বন্ধুর কাছে এমন উত্তম মধ্যম খায়। ধীরে ধীরে কোমরে হাত দিয়ে উঠে দাঁড়ালো ও। তারপর আবেদনী ভঙ্গিতে হতাশ স্বরে শুধালো, আরে মারলি কেন? ওটা কি মুখে বলা যেত না? সবসময় কি হাত পা চালানো লাগে নাকি? উফ মা, কি ব্যথা! আমার পশ্চাৎদেশ মনে হয় শেষ। এখন বাড়ি গিয়ে শামীমকে দিয়ে তেল মালিশ করাতে হবে আমার। কিছুক্ষণ ধ্রুবের দিকে তাকিয়ে থেকে সৌহার্দ্য শুধালো, হয়েছে তো নাটক, এখন মেলটুপকে আসি। ধ্রুব আবার হা হতে সেই ভঙ্গিতে বলে উঠল, শালা দেখছিস যে বন্ধুর পশ্চাৎদেশ ধ্বংস হয়ে যাচ্ছে, তবুও বলছিস আমি নাটক করছি। দেখিস বউয়ের হাতে কিল খেয়ে খেয়ে তুই ভর্তা হয়ে যাবে, এই আমার অভিশাপ। তোর মতো নেংটি ইঁদুরের অভিশাপে আমার কিছুই হবে না। কি? আমি ইঁদুর? এই বলে সৌহার্দ্যের পিঠে কিল মারতে যাবে, তখনই ওর হাত সৌহার্দ্য পিঠের সাথে মুচড়িয়ে ধরে। ছাড় ছাড় বলছি আমাকে। ও মা গো, তোর মতো দানবে ভাবে ধরলে তো আমি অক্কা পেয়ে যাবো। আমার যে এখনো বিয়ে করা বাকি। আর ফালতু কথা বলবি নাকি কাজের কথা বলবি? এই বলে সৌহার্দ্য ওর হাত ছেড়ে দিল।
কর্কশ কণ্ঠে সৌহার্দ্য বলে উঠল, এখন তাহলে মেন টপিকে আসি। হ্যাঁ বল, কালকে থেকে আমি চেম্বারে বসবো, আর তার সব ব্যবস্থা তুই করে দিবি। কোন হসপিটাল যেন? সিটি হসপিটাল। তোর জন্য এখন আমাকে খাটতে হচ্ছে, আমি কি গাধা নাকি? হ্যাঁ, তুই তো গাধাই। ধ্রুব যেন সৌহার্দ্যের কথাতে বোকা বনে গেল, তাই শুধালো, নয় হ্যাঁ বলে অট্টহাসিতে ফেটে পড়ল সৌহার্দ্য। ডাইনিং টেবিলে বসে আছে পুরো পরিবার। এই মুহূর্তে সবাই একসাথে বসে খাবার খাচ্ছে। সাথে অবশ্য ধ্রুবও আছে, শুধু সৌহার্দ্য নেই। ও একটু পরে এসে খাবার খাবে। তখন সৌহার্দ্যের বাড়ির লোক ধ্রুবকে বাসায় যেতে দেয়নি, বলেছে রাতে ডিনার করে ফিরতে। অগত্যা সবার জোরাজুরিতে ধ্রুবকে থাকতেই হলো। খাবার খাচ্ছে আর কুয়াশাকে পরখ করছে ধ্রুব, খুব ভালো করে পর্যবেক্ষণ করছে। আজকে শিশির তার বাবার কাছে বসেছে। সোহেল খান নিজের মেয়েকে খাইয়ে দিচ্ছেন। মেয়েটা মাঝে মাঝে ওনার হাতে খেতে চায়, তাই উনি কখনো নিষেধ করেন না। বড় আদরের মেয়ে যে তার। শিশির বেশিরভাগ সময় নিজের ভাইয়ের হাতেই খায়, কিন্তু ভোর বাড়িতে না থাকায় নিজের বাবার হাতেই খাচ্ছে। সিঁড়িতে নেমে এসে শিশিরের সামনে চেয়ারে বসে পড়ল সৌহার্দ্য। শিশির তার দিকে হা করে তাকিয়ে আছে। সৌহার্দ্যের পরনে একটা সাদা রঙের টি শার্ট আর কালো রঙের ট্রাউজার। চুলগুলো গুছিয়ে এক সাইড করে রেখেছে। চুলগুলো সাইড করে রাখার কারণে কপালের কালো তিলটা দেখা যাচ্ছে। শিশিরের খুব ইচ্ছে হলো ওনার ওই তিলটা ছুঁয়ে দেওয়ার। হঠাৎ করে সৌহার্দ্যের চোখ গেল শিশিরের দিকে। ওর দিকে কিছুক্ষণ গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে উঠল, মুখ বন্ধ কর শিশির, নয়তো তোর বানানো এত বড় গুহার মধ্যে মশা ঢুকে যাবে। সঙ্গে সঙ্গে ধ্যান ভাঙল শিশিরের। তারপর তড়িৎ গতিতে মেঘ ভাসছে, পাখির কিচিমিচির শব্দে চারপাশটা মুখরিত। আজকের আকাশটা শীতের সকালের মতো, শুধু ঠান্ডা ঠান্ডা ভাবটা নেই। সময়টা একদম ভোরে নয়, এই 7:40 হবে হয়তো। রোজকার মতো আপন মনে হাঁটছে শিশির। হাঁটার তালে তালে পায়ের নুপুর জোড়ায় লিঞ্চি আওয়াজ তুলছে। পাশেই হাঁটছে শিশিরের বিড়াল ছানা মিল্কি। হাঁটার সাথে সাথে বারবার ম্যাও ম্যাও করে আওয়াজ তুলছে সে। ফোনের তীব্র কর্কশ আওয়াজে ঘুম ভেঙে গেল সৌহার্দ্যের। অতঃপর চোখ মুখ কুচকে ফোন কানে তুলে নিল সৌহার্দ্য। সঙ্গে সঙ্গে অপর পাশে থাকা ব্যক্তিটি একরাশ বিস্ময় নিয়ে হতাশ কণ্ঠে শুধালো, সারা বিয়ে করেছিস, আমাকে বললিও না? বললি কি আমি তোর কাছ থেকে তোর বউকে নিয়ে যেতাম নাকি? এই আমি তোর বেস্ট ফ্রেন্ড। অপর পাশের ব্যক্তিকে চিনতে আর বেগ পোহাতে হলো না সৌহার্দ্যের। বিরক্তিমাখা কণ্ঠে সৌহার্দ্য বলে উঠল, এত হিয়ালে না করে বল, এখন ফোন দিয়েছিস কেন? নিজের ফালতু কথা শোনাতে? তাহলে আমি কল কাটছি শামীম। এখন ধ্রুবকে না পেয়ে আমার সাথে বকবক করা শুরু করেছিস? তোর মতো দানবের কাছে লাথিকে আমার ভাইটা এখনো ঘুম থেকে ওঠেনি। কাল সারা রাত ঘুমাতে পারেনি ব্যথার কারণে। পশ্চাৎ দেশে তেল মালিশ করছে সারা রাত। ফালতু বকবি না একদম। এতটাও জোরে দেয়নি। দানবের কি আর জোরে দেওয়া লাগে নাকি? আস্তে দিলেই তো সবার খেল খতম। পেঁচাল বাদ দে, আমি কল কাটলাম। আরে শোন, যার জন্য কল দিয়েছি সেটা তো শোন। বল, নিজের 2 বন্ধুকে একা রেখে বিয়ে করে নিলে। একবারও আমাদের নিষ্পাপ বাচ্চাদের মতো মুখ দুটো তোর মনে পড়েনি? আবার শুরু করেছিস তুই। পাল, কিসের বিয়ে করেছে আমি? নাকা সাজা হচ্ছে। কালকে রাতেই তো ফেসবুকে ম্যারিড স্ট্যাটাস দিলি। কখন? আবল তাবল বকিস না শামীম, তাহলে তুই ভালো করে জানিস তোর কি হাল করব। শামীম একটু ঘাবড়ে গিয়ে বলল, কেন? কালকে রাত 3টে বাজে তুই তো ম্যারিড স্ট্যাটাস দিলি, এখন আমাকে বলছিস আমি আবল তাবল বকি? কিছু একটা মনে পড়ার মতো করে সৌহার্দ্য বলল, ও নো, কার সাথে ম্যারিড স্ট্যাটাস দেওয়া বল? কেন, চাঁদনি রাতে বদনি হাতে নামের অ্যাকাউন্ট? নামের কি চিড়িচ্ছে? আচ্ছা, মেয়েটা কি রাতে বদনি হাতে দাঁড়িয়ে থাকে নাকি? উগ্র মেজাজে রাখছি বলেই কল কেটে দিল সৌহার্দ্য। বাগানে হাঁটাহাঁটি করে মাত্র বাড়ির ভেতরে প্রবেশ করল শিশির। ঠিক তখনই সৌহার্দ্যের চিল্লানির আওয়াজ কানে এসে বাজল। ঝাঁঝালো গলায় সৌহার্দ্য ভাই ডেকে উঠল তাকে, শিশির। সৌহার্দ্যের ঝাঁঝালো কণ্ঠে ভরকে গেল শিশির। সঙ্গে সঙ্গে দৌড়ে রান্নাঘরে গিয়ে মোহনা বেগমের পেছনে লুকিয়ে পড়ল। মোহনা বেগম আর শিশিরের মা সোনালী বেগম রান্নাঘরে কাজ করছিলেন। শিশিরের এহেন কাণ্ডে ওনারা জিজ্ঞাসা করলেন, কি হয়েছে শিশির, তুই ভাবে লুকিয়ে পড়লি যে? কিছু হয়নি। তখনই সৌহার্দ্য সিঁড়ির কাছে এসে বাজখাই কণ্ঠে ডেকে উঠল, শিশিরের বাচ্চা, জলদি উপর আয়, নয়তো আমি নিচে নামলে তুলে একটা আছাড় মারবো তোকে। সৌহার্দ্যের হাতে রয়েছে একটা বেদ। সৌহার্দ্যের ডান হাতে থাকা বেদ দেখে অন্তরাত্মা কেঁপে উঠল শিশিরের। ঢোক গিলে শিশির রান্নাঘর থেকে গলা উঁচিয়ে সৌহার্দ্যকে উদ্দেশ্য করে শুধালো, না সৌহার্দ্য ভাই, আপনার আসার দরকার নেই, আপনি বরং ওখান থেকেই বলুন কি বলবেন। সৌহার্দ্য এবার নিজের কড়া চোখের চাহনি শিশিরের দিকে নিক্ষেপ করে শুধালো, এদিকে আসতে বলেছি তোকে। শিশির আসছে না দেখে সৌহার্দ্য রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে আসতেই মোহনা বেগম ও সোনালী বেগম সৌহার্দ্যের দিকে তাকিয়ে মিটে মিটে হাসতে শুরু করলেন। ওনাদের কেমন হাসতে দেখে সৌহার্দ্য শুধালো, আশ্চর্য, সবাই এমন হাসছো কেন? শিশিরের মা সোনালী বেগম এগিয়ে এসে বলে উঠলেন, ফ্রেশ না হয়ে নিচে চলে এসেছিস তুই? তোর মুখে সব কি লেগে আছে সৌহার্দ্য? এভাবে কে আঁকে বুকে করলো তোর মুখে? বলে আবার হাসতে শুরু করলেন। সেটা তোমার মেয়েকেই জিজ্ঞেস করো মেজমা, সব কাজের মূলেই তো সে রয়েছে। সোনালী বেগম এক পলক শিশিরের দিকে চাইলেন, যে এখনো মোহনা বেগমের পেছনে লুকিয়ে আছে আর বারংবার নিজেকে লুকিয়ে রাখার ব্যর্থ প্রচেষ্টা করে যাচ্ছে। উনি এগিয়ে গিয়ে শিশিরের কান ধরে বাইরে বের করে আনলেন। এরপর শুধালেন, ও করছে এসব? তা নয় তো কি, জানো কালকে রাতে আমার অ্যাকাউন্টে ঢুকে ম্যারিড স্ট্যাটাস দিয়ে দিয়েছে। শিশির ওর মাকে বলল, মা লাগছে, ছাড়ো। তারপর সৌহার্দ্যের দিকে তাকিয়ে বলল, যা করেছে ঠিকই করেছে। আমার রিকোয়েস্ট আপনি কেন অ্যাকসেপ্ট করেননি? সৌহার্দ্য চটে গিয়ে শিশিরের কাছে যেতে যেতে বলল, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। শিশির ওর মায়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে দিল এক ভো দৌড়ে বাড়ির বাইরে পেরিয়ে গেল। আমার ভিডিও চুরি করা হচ্ছে। প্রিয় দর্শক,
অনেক কষ্ট করে বানানো আমার ভিডিওগুলো নীলাপু ডায়েরি নামের একটি চ্যানেল আমার অনুমতি ছাড়া ডাউনলোড করে তাদের চ্যানেলে আপলোড করছে। এটা আমার জন্য খুবই কষ্টের। আপনারা যদি ওই চ্যানেল থেকে আমার ভিডিও দেখে থাকেন তাহলে দয়া করে এখনই আনসাবস্ক্রাইব করে দিন। আমার আসল চ্যানেল সালমা আপুতে এসে ভিডিওগুলো দেখুন এবং আমাকে সাপোর্ট করুন। আপনাদের ভালোবাসার সাপোর্টই আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। যদি এই সমস্যা বন্ধ না হয় তাহলে বাধ্য হয়ে আমাকে আমার চ্যানেলে ভিডিও আপলোড বন্ধ করে দিতে হতে পারে। সবাইকে অনেক ধন্যবাদ। সৌহার্দ্য শিশিরের পেছন পেছন দৌড়াচ্ছে আর বলছে, শিশির ওইখানেই দাঁড়িয়ে যা, নয়তো হাতের কাছে পেলে চড়িয়ে গাল লাল করে দেব। আই সেড স্টপ শিশির। দৌড়াতে দৌড়াতেই শিশির জবাব দিল, পাগল নাকি? হরিণকে কখনো সিংহের গুহার আশেপাশে যেতে দেখেছেন? সেখানে তো আমি সিংহকে সুরসুরি দিয়ে এসেছি, এখন আর থামা যাবে না। তারপর দৌড়াতে দৌড়াতে দিয়াদের বাসায় চলে গেল। সৌহার্দ্যের একটা কল আসায় সে আর গেল না শিশিরের পেছনে। রাত 11:30। ব্যস্ত শহরটা এখন নিরিবিলিতে ঘেরা। দু একজন পথযাত্রী রাস্তা পার করছে। কেউ কেউ আবার দোকানপাট বন্ধ করে বাড়িতে ফেরার চেষ্টায় আছে। শিশিরের ঘর থেকে বাগানের দিকটা স্পষ্ট দেখা যায়। বাগানের কালো গোলাপের গাছগুলো ফুলের ভারে নুয়ে পড়েছে একদম। বাগানের চারপাশে উঠছে জোনাকি পোকার দল। এর ফলে ফুলগুলোকে আরো স্পষ্ট দেখা যাচ্ছে। তিমিরে ফোটা আলোতে ফুলগুলোকে বেশ সুন্দর লাগছে। বারান্দায় বসে সবই পরখ করছে শিশির। আজকে কলেজে যায়নি। দিয়াদের বাসা থেকে একবারে দুপুরের খাবার খেয়ে তবে এসেছে। সৌহার্দ্য হাসপাতালে যাওয়ার পর একবার অবশ্য বাসায় এসেছিল। সে কিন্তু দিয়ার মা আজ থেকে খেয়ে যেতে বলেছে, তাই সে দুপুরে ওখানেই দুপুরের খাবার খেয়েছে। ওদের বাসা থেকে ফিরতে ফিরতে 7:30 বেজে গেছে। তাই সৌহার্দ্যর কাছে আর পড়তেও যায়নি শিশির। অবশ্য তাকে ডাকাডাকি করে গেছে সৌহার্দ্য। শিশির তখন রুমের দরজা আটকে বসেছিল। রাতের খাবার খেয়ে ঘুমিয়েছিল শিশির, কিন্তু একটু আগেই তার ঘুমে গেছে। তাই ও বারান্দায় বসে রাতের মিষ্টি হাওয়া উপভোগ করছে। কালকে সারাদিন বৃষ্টি না থাকলে আজকে সকাল থেকে মুষলধারে বৃষ্টি। কালো মেঘে ছেয়ে আছে আকাশটা। প্রকৃতি তার নিজস্ব রূপে সাজিয়ে রেখেছে আকাশটা। প্রকৃতি তো এমনই, সবসময় নিজেকে সাজিয়ে রাখে নিজস্ব আকর্ষণীয় রূপে, মানুষকে মুগ্ধ করে তোলে বারবার। কালকের আবহাওয়া আর আজকের আবহাওয়ার মধ্যে বিস্তর ফারাক। এই বৃষ্টি ভেজা দিনে শিশির আর বাগানে হাঁটতে যায়নি। সকালের নামাজটা আদায় করে ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হতে গেল কলেজ যাওয়ার উদ্দেশ্যে। শিশির রেডি হয়ে রুমের বাইরে চলে গেল। উদ্দেশ্য ডাইনিং টেবিল। সৌহার্দ্যের রুমের বাইরে দিয়ে হেঁটে যাওয়ার জন্য উদ্যত হতেই পেছন থেকে হাত মুচড়ে ধরল সৌহার্দ্য। সৌহার্দ্য অতপর ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, বড্ডবার বেড়েছিস তুই, তাই না? কালকে পড়তে কেন আসিস নে? তোকে কিছু বলি না বলে যে ভবিষ্যতেও কিছু বলবো না তার গ্যারান্টি আছে শিশির? সৌহার্দ্য ভাই ছাড়ুন, ছাড়ুন বলছে আমাকে। আমাকে কি আপনার শ্যাওড়া গাছের পেতনি মনে হয় যে আমার ব্যথা লাগবে না? এভাবে কেউ হাত মুচড়ে ধরে নাকি? লাগুক, লাগার জন্যই তো ধরেছি। কিছু বলি না, তাই অনেক কিছু মনে করিস তুই নিজেকে। কিছু না বলে আমাকে সারাক্ষণ অপমান করে কে? আপনার আত্মা অপমান করে আমাকে। আর এখন হাত মুচড়ে ধরেছে কে? শিশিরের কথায় সৌহার্দ্যের হাতের বাঁধন আরো শক্ত হলো। তারপর গম্ভীর কণ্ঠে কিছু বলতে যাবে তার আগেই শিশির ন্যাকামো করে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। ওর কান্নায় সৌহার্দ্য হাতের বাঁধন আলগা করে শুধালো। কি হয়েছে শিশির, বেশি ব্যথা দিয়েছি? সৌহার্দ্যের কথায় শিশিরের কান্নার জোর এক ধাপ বেড়ে গেছে। সৌহার্দ্য ওর হাত ছেড়ে দিয়ে কিছু জিজ্ঞেস করার আগেই শিশির দৌড়ে ওর কাছ থেকে নিচে নেমে গেল। পেছন থেকে শুনতে পেল সৌহার্দ্যের ক্ষিপ্র কণ্ঠের কথাগুলো। শিশিরের বাচ্চা, আমাকে বোকা বানানো হচ্ছে। তোকে একবার হাতের কাছে পাই, তারপর দেখবি এই সৌহার্দ্য মাহাত খান কেমন। তারপর মনে মনে বিড়বিড়িয়ে সৌহার্দ্য আবার বলল, আমাকে দেখলেই শুধু দৌড়ে পালাস তুই। একদিন তোর এই পালাই পালাই করা ছোট বমই দেখে নিস। সৌহার্দ্যের বিড়বিড়ানো শিশিরের কান অব্দি পৌঁছালো না। ডাইনিং টেবিলে নাস্তা করছে সবাই। এতক্ষণে সৌহার্দ্য এসে পড়েছে। খাওয়ার মাঝখানে সবার অগোচরে সৌহার্দ্যকে একবার ভালো করে দেখে নিতে ভুলল না শিশির। খাচ্ছে আর বারবার আর চোখে দেখে নিচ্ছে সৌহার্দ্যকে। পরনে ব্লাড রঙের ডেনিম আর শার্ট। শার্টের হাতা দুটো ফোল্ড করা। হাতে রয়েছে সেই সিলভার কালারের ঘড়িটা। পেশিবহুল হাতে ঘড়িটা দারুণ লাগছে। শার্টের হাতা ফোল্ড থাকার কারণে ফর্সা পেশিবহুল হাতটা আরো আকর্ষণীয় লাগছে। শিশিরের ইচ্ছা করছে এই মুহূর্তে সৌহার্দ্যের হাতে কামড় বসাতে। সৌহার্দ্য শিশিরের দিকে তাকিয়ে ওর মনোভাব বুঝতে পেরে ঠোঁটে বাঁকা হাসি চলে এলো সৌহার্দ্যের। তবে সৌহার্দ্যের ঠোঁটের কোণে ফুটে ওঠা সূক্ষ্ম বাঁকা হাসিটা কারো নজরে এলো না। সবাই যখন খাবার খেতে ব্যস্ত তখনই কলিং বেল বেজে উঠল। তিথি বেগম সার্ভেন্ট ময়নাকে উদ্দেশ্য করে বললেন, যা তো ময়না, গিয়ে দেখতো কে এসেছে। রোগাপাতলা গরনের ময়না বলে উঠল, আচ্ছা সুরম্মা, দেখতাসি। বলে সদর দরজা খুলে দিল ময়না। সাথে সাথে ময়নাকে পাশ কাটিয়ে ভেতরে চলে গেল ভোর। ডাইনিং টেবিলের কাছে যেতেই চোখ গেল ওর প্রাণপ্রিয় বোন শিশিরের দিকে। ও শিশিরকে উদ্দেশ্য করে বলে উঠল, চড়ুই পাখি, দেখ তোর ভাই এসে গেছে, ভাইয়ার কাছে আসবি না? ভোরের কথায় ওর দিকে তাকালো মেয়েটা। তারপর গিয়ে ভাইকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। ফোপাতে ফোপাতে বলল, আমি আর তোমার সাথে কথা বলবো না ভাইয়া। তুমি আমাকে না বলে চলে গিয়েছিলে, গিয়েও আমার সাথে একবারও ফোনে কথা বলনি। চড়ুই পাখি কাঁদে না, ভাইয়া আর তোকে না বলে কোথাও যাবে না। শিশির এখনো কেঁদে যাচ্ছে দেখে ভোর বলে ওঠে, আরে কেঁদে আমার শার্টেই তো বন্যা বানিয়ে দিলি। কাঁদতে কাঁদতে আমার শার্টে যদি ইয়াক লাগাস তাহলে কিন্তু তোকেই ধুয়ে দিতে হবে। ভোরের কথায় কান্না থামিয়ে ওর দিকে চাইল শিশির। শিশির কিছু বলতে যাবে তার আগেই কুয়াশা বলে উঠল, নিজের আরেক বোনকে তো ভুলেই গিয়েছো ভাইয়া। কুয়াশার কথাতে ওর পিঠে একটা কিল মেরে ওর পাশের চেয়ারেই বসতে বসতে ভোর বলে ওঠে, তোর মতো পেতনিকে ভুলে যাব এমন সাধ্য আছে নাকি আমার?
ও মাগো, আমার পিঠটা বোধহয় ভেঙে গিয়েছে। আমার পিঠটাকে কি খেলার মাঠ পেয়েছো নাকি ভাইয়া, যে যখন তখন ছক্কা মেরে দিচ্ছ? নিজের বোন ঠিকই চড়ুই পাখি, আর আমাকে তোমার পেতনি মনে হয়। না রে বোন, ছিচকাতুনে মেয়েদের কিছু বললে তো তারা কেটে কেটে বন্যা বানিয়ে দেয়, তাই তাকে কিছু বললাম না। শিশির এবার আর চোখে ভোরের দিকে তাকিয়ে বলল, আমি ছিচকাতুনে? হ্যাঁ, তা নয় তো কি ভাইয়া, এইভাবে চাচালে কিন্তু চকলেট দিব না তোকে। ভাইয়ার বলা কথাতে তৎক্ষণাৎ চুপ হয়ে গেল শিশির। ভোরে বা সৌহার্দ্যের দিকে তাকিয়ে শুধালো, কেমন আছো ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। শুনলাম আজকাল তুই নাকি ছাত্রলীগের সাথে আছিস? হ্যাঁ, শুধু ছাত্রলীগের সাথে আছি বললে ভুল হবে, আমি ওই দলের সভাপতি। নিজের দায়িত্ব ভালোভাবে পালন করিস, দায়িত্ব কখনো এড়িয়ে যাবে না। অবশ্যই ভাইয়া। নাস্তা করে হসপিটালের জন্য বেরিয়ে গেল সৌহার্দ্য। ভোর চলে গেল ভার্সিটিতে একটা কাজের জন্য, তারপর যাবে নিজের প্রেয়সীকে দেখতে। তাকে দেখার জন্য তোর মনটা উতলা হয়ে আছে। তৃষ্ণার্ত চোখ দুটো যে বড্ড জ্বালা করে আজকাল। এই হৃদয়টা যে একটা স্কুল পড়ুয়া মেয়েকে দিয়ে বসবে তা কি ভাবিনি ভোর? ভেবেছিল, কিন্তু ততদিনে এই বেইমান হৃদয়টা যে সেই ষোড়শী মিটার হয়ে গিয়েছিল। বয়সে ভোরের থেকে সৌহার্দ্য 3 বছরের বড়। ভোর ভার্সিটির 4র্থ বর্ষের ছাত্র। একজন দায়িত্ববান ছাত্রের পাশাপাশি ছাত্রদলের দায়িত্ববান সভাপতিও সে। লম্বা সুঠামদিহি গরম তার, সৌহার্দ্যের থেকে অল্প একটু খাটো সে, গায়ের রং গোলাপি ফর্সা। লম্বা সুঠামদিহি পুরুষের জন্য ভার্সিটির অনেক মেয়েরা পাগল। নাস্তা শেষে কলেজের উদ্দেশ্যে রওনা হলো শিশির আর কুয়াশা। দিয়া বাড়ির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে ওদের জন্য। কিছুক্ষণ অপেক্ষার পর দেখা মিলল শিশির ও কুয়াশার। হাতে ডার্ক ব্লু রঙের ছাতা। ওদেরকে দেখে দিয়া একটু এগিয়ে এসে শুধালো, শালি, এত দেরি লাগে তোদের আসতে? সেই কখন থেকে দাঁড়িয়ে আছি। কুয়াশা বলল, আমরা তোর শালি হলাম কবে থেকে দিয়া? মাথার ঘিলু কি সব বিছানায় রেখে এসেছিস নাকি? আমরা তো তোর। আর কিছু বলতে নেবে তার আগে শিশির খোঁচা দিল কুয়াশাকে। কুয়াশার কথায় তেতে উঠল দিয়া। কিছু বলতে নেবে তার আগে শিশির বলে উঠল, আসলে ভোর ভাইয়া আজকে বাসায় ফিরেছে, তাই আসতে একটু দেরি হলো। শিশিরের মুখে নিজের ভালোবাসার মানুষের কথা শুনে দিয়া এবার একটু কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, কখন এসেছেন উনি? শিশির বলল, এই তো কিছুক্ষণ আগে, বলেই কলেজের দিকে 3-4 হাঁটা ধরল। দিয়া হাঁটতে হাঁটতে সেই কয়েক বছর আগের কথা ভাবতে বসলো। সেদিন ছিল রবিবার। আকাশটা আধার কালো মেঘে ঠেকে আছে। রাস্তা দিয়ে দ্রুত পায়ে হাঁটছে দিয়া। একটু পর আকাশ ভেঙে বৃষ্টি শুরু হবে মনে হচ্ছে, তাই অতি দ্রুত বাসায় দেওয়ার চেষ্টা করছে দিয়া। আজকে প্রয়োজনীয় ছাতাটাও আনেনি সে। কেন যে প্রয়োজনের সময় যেন মাথা কাজ করা বন্ধ করে দেয় সে ভেবে পায় না দিয়া। শিশির আর কুয়াশা স্কুলে আসেনি, তারা তাদের মামা বাড়িতে গিয়েছে। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। পিচ্ছিল রাস্তাতে পা পিছলে পড়ে গেল দিয়া। ব্যথায় উঠতে পারছে না। তখনই ছাতা মাথায় ভোর এসে দাঁড়ায়। দিয়ার হাত ধরে টেনে তুলে তারপর বলল, বেশি ব্যথা পেয়েছো দিয়া? সাবধানে রেখে হাঁটবে তো। চলো, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। না না ভাই, আমি চলে যেতে পারবো। আমি নিয়ে যাচ্ছি, চলো। না, আপনারা কষ্ট করা লাগবে না, আমার ততটাও ব্যথা লাগেনি, একাই চলে যেতে পারবো। আচ্ছা, তাহলে এই ছাতাটা ধরো আর সাবধানে বাসায় যেও। আচ্ছা ভাইয়া। ওই দিনের পর থেকে ভোরের প্রতি সুপ্ত অনুভূতির তৈরি হয় দিয়ার মনে। কতই বা বয়স ছিল তখন দিয়ার? ক্লাস 8-এ পড়তো সে। কিশোরী বয়সের অনুভূতিকে হেলাফেলা করতে পারেনি, আর না পেরেছে ভোরকে নিজের মনের এই সুপ্ত অনুভূতির কথা জানাতে। যদি কিছু বলে, যদি কুয়াশা আর শিশিরের সাথে বন্ধুত্ব নষ্ট হয়ে যায় এই ভয়ে। নিজের মনে সুপ্ত বাসনাকে কাউকে জানাতে দেয়নি দিয়া। যে মানুষটাকে সে ভালোবাসে তাকেও না। হঠাৎই কুয়াশা ডাকে ধ্যান ভাঙল দিয়ার। ভাবনা থেকে বেরিয়ে এলো দিয়া। কুয়াশা ওকে আলতো ধাক্কা দিয়ে বলে, এই তুই কি দিবাস্বপ্ন দেখছিস নাকি? কখন থেকে ডাকছিস সে খেয়াল আছে তোর? দিয়া বলে উঠল, কেন, কি হয়েছে? ডাকছিস কেন? ডাকছি কেন মানে? কলেজ চলে এসেছি। শিশিরের আমি তো সেই কখন ক্লাসে গিয়েছি, তুই আসছিস না দেখে তোকে ডাকতে এলাম। ক্লাসে চল। আচ্ছা চল। বলেই দুজনে ক্লাসে চলে গেল। সূর্য মেঘের আড়ালে ঠেকে আছে। এখন বৃষ্টি নেই, কিন্তু ঘন কালো মেঘে আকাশটা এই মুহূর্তে যেন বিষাদময় ঠেকছে। বিকেলবেলা ড্রয়িং রুমের সোফায় বসে আছে সৌহার্দ্য। কাজ না থাকার দরুন হসপিটাল থেকে বাড়িতে চলে এসেছিল সে। সোফাতে বসে ল্যাপটপে কি যেন করছে সে। পাশেই আছে ভোর, সকাল আর তার মা তিথি বেগম। হঠাৎই ওর চোখ গেল রান্নাঘরে পাশে থাকা ফ্রিজের দিকে। ফ্রিজের কাছে কিছু একটা নড়াচড়া করতে দেখে তৎক্ষণাৎ এগিয়ে গেল সৌহার্দ্য। ওখানে গিয়ে দেখে শিশির উল্টো দিকে ঘুরে কি যেন করছে। সৌহার্দ্য শিশিরকে ওর দিকে ঘুরিয়ে দিল। শিশিরের মুখে সাদা সাদা কিছু একটা লেগে আছে দেখে সৌহার্দ্য ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, এখানে চোরের মতো কি করছিস তুই? আর তোর মুখেই বা কি লেগে আছে? সৌহার্দ্যের এহেন প্রশ্নে শিশির আমতা আমতা করতে লাগলো। শিশির কিছু বলবে তার আগেই সকাল বলে উঠল, আলে তুমি জানো না, দুধ তপিত তপ্তময় লুকিয়ে লুকিয়ে পাউদার মিল খায়। মেজুমা তো তাকে এই দুলো বেশি খেতে দেয় না, তাই তো লুকিয়ে লুকিয়ে খায়। আমাকেও তো দেয় না। সকাল যেটা বলছে সেটা কি ঠিক শিশির? তুই চোরের মতো এগুলো খাস? আমরা কি তোকে না খাইয়ে রেখে দিই নাকি? সকাল আবারও বলে ওঠে, বলো ভাইয়া, আপনি তো পাউডার মিল খেতে পছন্দ করে। ভোর তার বোনের দিকে চেয়ে মিটি মিটি হাসছে। অতপর হাসি থামিয়ে বলে ওঠে, ভাইয়া শোনো, চড়ুই পাখি দিন দিন পেটক হয়ে যাচ্ছে। সৌহার্দ্য ভোরের দিকে তাকিয়ে শিশিরকে রেখে আঙুল চুয়ে বলে, এই প্রাণীটাকে চিড়িয়াখানায় রেখে এত ভোর? হ্যাঁ ভাই, তাই করতে হবে মনে হচ্ছে। বাড়িতে বন্যপ্রাণীর যা উপদ্রব বেড়েছে। শিশির বলে ওঠে, আমি কি কোনো বন্যপ্রাণী নাকি? সৌহার্দ্য বলল, হ্যাঁ, তুই তো কখনো বাদর, ব্যাং, আবার হনুমানের মতো সারাদিন লাফালাফি করিস, আর এখন বিড়ালের মতো চুরি করে পাউডার মিল্ক খাচ্ছিস। বিড়ালের সাথে থাকতে থাকতে তুই তো বিড়াল হয়ে গেছিস। কথার মধ্যে ফোড়ন কেটে ভোর হাসতে হাসতে বলে উঠল,
তা ঠিক, কিন্তু দামড়ি বিড়াল হবে ভাইয়া। এতক্ষণ পরে শিশির বলে উঠল, আমি মোটেও বিড়াল না। বলি নিজের রুমে হাঁটা ধরল শিশির।